জি 24 ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। বাংলাদেশে ইউনুসদের সাঙ্গপাঙ্গ মহলে বেশ একটা টেনশনের আবহ আজকাল। তারা বুঝতে পারছে সময়ে যদি বাংলাদেশে ভোট হয় কপালে দুঃখ আছে। ইউনুস তো আবার ঘুরপথে রাষ্ট্রপতি হয়ে গদি বাঁচানোর তালে আছে। আর এই অবস্থায় পাকিস্তান তাদের যে পলিসি সেটা বাংলাদেশকে গিলিয়ে এসছে। টিকে থাকতে হলে ভারতের নামে কুৎসা করো, গালাগাল দাও, হিংসা ছড়াও আর চালাও সীমান্ত সন্ত্রাস। নতুন কেরিয়ার তৈরি করো, কি জঙ্গিগিরি। পাকিস্তানের কথা মনে ধরেছে ইউনুস আর জামাতিদের। সেই মতোই শুরু হয়েছে নানান পরিকল্পনা। সীমান্ত পারের ষড়যন্ত্রের সেই খবর দেব আজ স্পেশাল 24-এ। চিকেন নেকে নজরদারি আরও বাড়াচ্ছে ভারত। ইতিমধ্যেই কিষানগঞ্জ, চোপড়া সহ বেশ কিছু জায়গায় নয়া সেনা ঘাঁটি তৈরি হয়েছে। অসমের ধুবড়ির কাছে বামুনিতে তৈরি হয়েছে নয়া সেনা ঘাঁটি। কদিন আগেই পাকিস্তানের এক সেনা কর্তা শামশেদ মির্জা একটা বই গিফট করেছিলেন তাকে ইউনুস। তাতে বাংলাদেশের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল অসম সহ উত্তর পূর্বের অনেকটা। বিশেষজ্ঞদের মত, সীমান্তে বিশেষ করে চিকেন নেক সংলগ্ন এলাকায় বাংলাদেশকে ব্যবহার করে অশান্তি ছড়ানোর ছক কষছে পাকিস্তান। বাংলাদেশে কট্টরপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকেই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে একের পর এক উস্কানিমূলক কথাবার্তা এসেছে ওপার থেকে। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন ঘেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা চিকেন স্নেকে এবার তাই বাড়তি নজর দিচ্ছে নয়াদিল্লি। যদিও ভারতীয় সেনার মতে চিকেন স্নেককে শত্রু দেশ সব থেকে দুর্বল মনে করলেও আদতে এটাই ভারতের অন্যতম শক্তিশালী জায়গা। কারণ এখানে বাংলা তো বটেই, উত্তর পূর্বের সব রাজ্য আর সিকিমে থাকা সেনাদেরও এখানে সহজে নিয়ে আসা যায়। শিলিগুড়ির শুকনায় 30 সেনা ঘাঁটিতে লালমনিরহাট তো বটেই, বাংলাদেশের রংপুরেও নজরদারি আরও সহজ হবে। গত মে মাসেই শিলিগুড়ির কাছে তিস্তার চরের সেনা মহড়া তিস্তা প্রহার হয়ে গিয়েছে। ভারতের একাধিক জায়গায় সেনার অপারেশন ত্রিশূলে ভারতীয় সেনার শক্তি পরীক্ষা জারি। এই অবস্থায় অস্থিরতা বেড়েছে সীমান্তের ওপারেও। কপালের ভাঁজ চওড়া হচ্ছে বাংলাদেশের, আর তার সঙ্গেই চলছে গভীর গোপন ষড়যন্ত্র। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। 19 থেকে 20 যদি হয় তাহলে বাংলাদেশ কিন্তু চাপে পড়বে, আর বাংলাদেশ সেটা জানে। তাই লুকিয়ে চুরিয়ে অশান্তির ছক করছে বাংলাদেশের মৌলবাদীরা। বলাই বাহুল্য, ভারতবর্ষের যে এন্টায়ার সামরিক স্ট্রেংথটা আছে ওটা চারটে মোস্ট গুরুত্বপূর্ণ ভাগে বিভক্ত, এবং প্রতিটি কমান্ড তার রিজিয়ন নিয়ে যথেষ্ট রকম ইকুইপড। ইস্টার্ন কমান্ড, যেটার উপরে সব থেকে বেশি এদের নজরে আছে, অর্থাৎ চিকেন নেক যার আন্ডারে পড়ে, সেখানের কিছু জোনের মধ্যে তারা পেনিট্রেশন ঘটিয়ে মনে করছে যে ভারতবর্ষের আর্মিকে বা ভারতবর্ষের এন্টায়ার সামরিক প্রশাসনকে প্রেসারে ফেলবে।
এটা যেমন একদিকে হাস্যকর, অন্যদিকে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন তুলে দেয়। কারণ চোপড়া বলুন বা কিষানগঞ্জ বলুন, এই জায়গাগুলোয় ভারতবর্ষ যেভাবে নিজেদের স্ট্রেংথ আরও বাড়িয়েছে, যদি 19 থেকে 20 হয়, বাংলাদেশ কিন্তু নিজের টেরিটোরিয়াল প্রেজেন্স হারাবে, অর্থাৎ ধূলিসাৎ হয়ে যাবে। দেখুন, বাংলা এসআইআর শুরু হয়েছে, অনেক অনুপ্রবেশকারীর চোখের সামনে চলেও আসছে। কেউ হয়তো এসেছে নেহাতি পেটের জ্বালায়, এরকমও কেউ থাকতে পারে যাদের পাঠানো হয়েছে। পাঠানোর চেষ্টা চলছে নতুন করে। সীমান্ত পার থেকে জোরদার হচ্ছে প্লাস্টিক পেনিট্রেশন। খুব সন্তর্পণে অরক্ষিত এলাকা দিয়ে অনুপ্রবেশকে বলা হয় প্লাস্টিক পেনিট্রেশন। কিভাবে? অরক্ষিত এলাকা দিয়ে সন্তর্পণে অনুপ্রবেশ করানো হয়। আগে থেকে ভারতীয় নাগরিকের কাগজ জোগাড় করে রাখা হয়, কোনো মৃত ব্যক্তির নথি বা হারিয়ে যাওয়া কোনো নথি, সেই নথিতে অনুপ্রবেশকারীর ছবি বদলে দেওয়া হয়। সীমান্তের কাছেই কোনো গ্রামে লুকিয়ে থাকে অনুপ্রবেশকারী। প্লাস্টিক পেনিট্রেশনে প্রাথমিকভাবে জঙ্গি অনুপ্রবেশের মতো বিষয়টা থাকে না। আম জনতাকেই মূলত এপারে পাঠানো হয়। তাদের থাকে নির্দিষ্ট টাস্ক। এপারে আসা ব্যক্তি এপারের বাসিন্দাদের মধ্যে মৌলবাদের ভাবনা ঢোকাবে। যাদের মাথায় সব ঢোকানো হবে, তাদের ওপর আবার দায়িত্ব থাকবে তাদের চেনাশোনার মাথাতেও একই জিনিস ঢোকানো। অনেকটা নেটওয়ার্ক বিজনেসের মতো মৌলবাদের ভাবনা 1 থেকে 2 থেকে 4 এভাবে বাড়তে থাকবে। তার মধ্যে থেকেই কেউ কেউ হয়তো বেরিয়ে আসবে ভয়ঙ্কর জঙ্গি হয়ে, ঠিক সময় ঠিক জায়গায় কুকীর্তি করতে পারবে। তার আগে সব তৈরি করে রাখা থাকবে। আর এই কাজে বাংলাদেশকে পুরোদমে মদত দিচ্ছে পাকিস্তান। কিন্তু খেলা আরো বড়, যে খেলায় তাল মেলাচ্ছেন মোহাম্মদ ইউনুস। কথায় আছে পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু বাংলাদেশ বোধহয় সেটাও বোঝে না বলেই বাংলাদেশের এই টার্সিয়ারি মাইন্ডসেট, অর্থাৎ তৃতীয় একটি রাষ্ট্রের দ্বারা পরিচালিত যে মস্তিষ্কটা কাজ করছে মোহাম্মদ ইউনুস একটা স্টুজ, এবং উনি নিজেও জানেন না যে উনার ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। আমেরিকা বা সিআইএ বা ডিপ স্টেট বা কিছুটা হলেও পাকিস্তান, তাদের বিভিন্ন রকম পরিকল্পনার একটা সুন্দর দিক তৈরি করার জন্য জান প্রাণ দিয়ে স্টেটমেন্ট করে চলেছেন মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসের আশেপাশের সেই বিখ্যাত অ্যাডভাইজাররা, যদিও তাদের মধ্যে কিছু লোক অলরেডি পালাতে শুরু করে দিয়েছে। আসলে হিসেবে বারবার গোলমাল করে ফেলছে ইউনুসের জামাতি দলবল। একটা রাষ্ট্রকে সামরিকভাবে যদি ঘিরে ফেলতে হয়, তার জন্যে বিভিন্ন রকম পদ্ধতি আছে, যদিও সেই রাষ্ট্রটার আয়তন সেই পদ্ধতিগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বাংলাদেশ সম্ভবত ভারতবর্ষকে অ্যানালাইসিস করতে গিয়ে সেই পয়েন্টটা ভুলে গেছে, এবং ভুলে গেছে বলেই ভারতবর্ষকে তারা চিকেন নেক সর্বস্ব একটি দেশ ভাবছে। ফলে বিএসএফ সতর্ক সীমান্ত, বাড়ছে আরো কড়াকড়ি নজরদারি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আসলে টিম ইউনুস বা জামাতিরা চাইছে না ভোট হোক, অথচ ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোট করানোর চাপ রয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের। সে কারণেই একটা অশান্তির আবহ তৈরি করতে চাইছে এই জঙ্গি জামাতরা, আর সঙ্গ দিচ্ছে টিম ইউনুস। বিভিন্ন পয়েন্টারকে সামনে রেখে ভারতের এগেনস্টে যে ধরনের ডায়ালেক্ট তৈরি করা হচ্ছে, সেটা তৈরি করার পিছনে সবথেকে বড় হাতিয়ার হচ্ছে জামাতের পলিটিক্যাল স্ট্যাটাস। বিভিন্ন অর্গানাইজেশনের দ্বারা অ্যানালাইসিস এবং তার ইলেকটোরাল রিপোর্টস অনুযায়ী জামাত কোনোভাবেই বাংলাদেশের ভোটে পাওয়ারে আসছে না, এবং আসছে না বলেই তারা এমন একটা নন পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাইছে, সেই এনভায়রনমেন্টের মাধ্যমে কোনো পলিটিক্যাল পার্টি যাতে ইন্টারভিন না করতে পারে বাংলাদেশের এই প্রোগ্রেসিভ মাইন্ডসেটে। তাই জন্যে সেটাকে রেজিস্ট করিয়ে বাংলাদেশকে একটা বাক্সবন্দি করে তারা একটা মিলিটেন্ট মাইন্ডসেটকে প্রিভেল করাতে চাইছে এগেনস্ট ইন্ডিয়া। কারণ যদি ভোট হয়, যদি ভোটটাকে কেন্দ্র করে একটা পলিটিক্যাল সলিউশন পায় বাংলাদেশ,
তাহলে বাংলাদেশের নির্বাচিত সরকার কোনো মতেই ভারতবর্ষের মতো একটা এত বিরাট এত বৃহৎ সরকারের এগেনস্টে যাবে না, সেটা জামাতও জানে। দেখুন, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের একটা জাল বুনছে বাংলাদেশ। কদিন আগে না হাওয়া ছড়িয়েছিল, ভারত নাকি বাংলাদেশের ৬২ কিলোমিটার নিয়ে নিয়েছে চিকেন নেক সংলগ্ন এলাকা। দেখুন, আমাদের অবশ্য জানা নেই, কিন্তু এসব হাওয়ার খবর শুনেই বাংলাদেশে জামাতিদের মধ্যে প্রবল অস্থিরতা। বাংলাদেশ ভালো করে জানে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ আত্মহত্যার সামিল বড় ভাই পাকিস্তানের থেকে তারা সেই শিক্ষা পেয়েছে। ফলে পাকিস্তানের মতোই ছায়া জঙ্গি যুদ্ধের প্রস্তুতি চলছে বাংলাদেশে। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে অশান্তির ছক কষছে বাংলাদেশ, কিন্তু ঘরের শত্রু বিভীষণও কম নেই বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ চেষ্টা করছে নন কনভেনশনাল মেথডোলজিতে ভারতবর্ষকে বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত করবে। এই ক্ষতিগ্রস্ত করার পদ্ধতিগুলোর মধ্যে মূল পদ্ধতি হচ্ছে প্লাস্টিক পেনিট্রেশনের মধ্যে দিয়ে, যেখানে ডকুমেন্ট ফাজ করে এবং এক্সিস্টিং ডকুমেন্টকে নতুন আইডেন্টিটির মাধ্যমে একটা ফেক আইডেন্টিটি প্রুফ তৈরি করে সেই আইডেন্টিটি প্রুফটার বেসিসে পেনিট্রেশন ঘটানো। বলতে ভাবতে লজ্জা লাগে, হয়তো প্রেজেন্ট গভর্নমেন্টের কিছু মানুষজন তাতে যুক্ত আছে, হয়তো প্রশাসনিক কিছু মানুষজন তাতে যুক্ত আছে ভারতবর্ষের তরফ থেকে, কারণ ফুল প্রুফ পুরো কাজটা একা বাংলাদেশ করতে পারে এমন পরিকাঠামো নেই। এই ঘরের শত্রুদের চিহ্নিত করা খুবই দরকার বলে মত বিশেষজ্ঞদের, কারণ প্লাস্টিক পেনিট্রেশনের পর সমাজের একেবারে নিচু স্তরে ছড়িয়ে দেওয়া হয় বিষাক্ত ভাবনা, যা চিহ্নিত করা বেশ কঠিন। এই পেনিট্রেশনগুলো ঘটাবার পরে এদের মূল কাজ হচ্ছে বিভিন্ন রকমভাবে যাতে লোয়েস্ট স্ট্রেটা অফ সোসাইটিতে এদেরকে ইনজেক্ট করা যায়, কারণ এই লোয়েস্ট স্ট্রেটা অফ সোসাইটিতে আইডেন্টিফিকেশন প্রসেসটা খুব স্লো এবং হয়ই না বলতে পারেন, এবং এই লোয়েস্ট স্ট্রেটাতে তারা দীর্ঘকাল ধরে থাকে অ্যাজ স্লিপিং অবজেক্ট বা স্লিপিং এন্টিটি, এবং ছোট 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 করে তারা অসমোসিস ঘটায়। অসমোসিস মানে হচ্ছে তারা বাকি সোসাইটির লেয়ারগুলোর মধ্যে পেনিট্রেশন ঘটায় এবং সেখানে গিয়ে একটা ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করে কোনো একটা পার্টিকুলার ন্যারেটিভ। সেই ন্যারেটিভ হতে পারে সোশ্যাল ডিস্টারবেন্স, সেই ন্যারেটিভ হতে পারে ডিসকমফর্ট টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট, সেই ন্যারেটিভ হতে পারে ন্যাশনাল সিকিউরিটি ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা রিলিজিয়াসও হতে পারে। বাংলাদেশ নিজের মুখের চাইতে বড় জিনিস গেলতে চাইছে, তা গেলার উস্কানি দিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের দোসর রাজনৈতিক জামাত আর সাংস্কৃতিক জামাত, তারা সবকিছুতেই ভারতের ষড়যন্ত্র দেখে সেটাই আমজনতার মধ্যে ছড়ায়। বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানাতে চায় জামাত, ক্ষমতা ধরে রাখতে চান ইউনুস, তাদের হারানো জমিতে পুতুল সরকার চায় পাকিস্তান। ভারত বিরোধিতা, সীমান্তে অশান্তি তারই হাতিয়ার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। একাধিক সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল আগে থেকেই অপারেশন সিঁদুরে মার খেয়ে পাক জঙ্গিরা আবার ঘুরে দাঁড়াতে চাইছে। বাংলাদেশে পাক সেনা এবং আইএসআই যাতায়াত নিয়ে এই কদিন আগেই স্পেশাল 24-এ আপনাদের জানিয়েছিলাম। বাংলাদেশকেও ঘাঁটি বানানোর চেষ্টা করছে পাক জঙ্গিরা। আর এই যুব প্রশিক্ষণের নামে জঙ্গি প্রশিক্ষণ শিবিরেরও জোরদার কাজ শুরু করেছে জামাত। কিন্তু ভারতের মতো দেশে অপারেশন চালাতে গেলে আরও উচ্চমার্গের প্রশিক্ষণ দরকার, আর সেই ট্রেনিং কিন্তু এখন আর বাংলাদেশ বা পাকিস্তানে হচ্ছে না। তৈরি হয়েছে নয়া জঙ্গি ঘাঁটি, নয়া জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প আফ্রিকায়। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স থেকে শুরু করে একাধিক রিপোর্টে উঠে এসেছে উদ্বেগের তথ্য। পাকিস্তানের পর নতুন বিশ্ব সন্ত্রাসের এপিসেন্টার হয়ে দাঁড়াচ্ছে আফ্রিকা। আফ্রিকার বেশ কিছু অঞ্চলে রীতিমতো জঙ্গি করিডর তৈরি হয়েছে। এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর সাহেল এলাকা। বুর্কিনা ফাসো, মালি, নাইজার, এই 3 এলাকা মিলে সাহেল এলাকা। মূলত জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন বা জেএনআইএম এবং ইসলামিক স্টেট ইন গ্রেটার সাহারা ISGS নামে দুটো কুখ্যাত জঙ্গি গোষ্ঠী এই এলাকা নিয়ন্ত্রণ করে। শুধু সাহেল নয়, তৈরি হয়েছে আরও জঙ্গি করিডর।
লেক চাঁদ বেসিনে দীর্ঘদিন ধরে এলাকাকে তছনছ করছে কুখ্যাত আফ্রিকার জঙ্গিরা। নাইজেরিয়া, নাইজার, চাঁদ, ক্যামেরুন এলাকা নিয়ে বিশাল এই জঙ্গি করিডর, যাতে রাজ করে কুখ্যাত বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স বা ISWAP। এছাড়াও সোমালিয়ার আল শাবাব জঙ্গি গোষ্ঠী আর মোজাম্বিক আর কঙ্গোতে আইসিস মোজাম্বিক এবং অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস বাজার গরম করছে। পাকিস্তান সহ একাধিক জঙ্গি মনোভাবাপন্ন দেশগুলির ট্রেনিং ক্যাম্প চলে ওই সমস্ত এলাকায়। হামাসের সঙ্গেও যোগাযোগ তাদের, যে হামাস বাংলাদেশেও ঘুরে গিয়েছে। আর এই সমস্ত জঙ্গিদের নয়া স্কুল আফ্রিকা। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে নড়বড়ে মহাদেশে মহাজঙ্গি ট্রেনিং ক্যাম্প। নোয়িংলি অর আননোয়িংলি আফ্রিকা একটা ডিস্টার্ব রিজন ইন্টেনশনালি বানিয়ে রেখেছে কিছু ইউরোপিয়ান পাওয়ার এবং অবভিয়াসলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ডিপ স্টেট। এবং এই আফ্রিকার মধ্যে যে বিভিন্ন রকম পলিটিক্যাল ডিস্টেবিলিটি ঘটে, এটা কিন্তু ইচ্ছাকৃত ঘটানো হয়। তার কারণ হচ্ছে আফ্রিকা একটা রিসোর্সফুল এরিয়া এবং এই আফ্রিকার ভিতরে যত বেশি পলিটিক্যাল ডিস্টারবেন্স থাকবে তত বেশি প্রোগ্রেসিভ পেনিট্রেশন কম থাকবে। এই প্রোগ্রেসিভ পেনিট্রেশন কম থাকলে যে জিনিসটা ঘটবে সেটা হলো যে বিভিন্ন রকম ছোট ছোট টেররিস্ট অর্গানাইজেশন বা মিলিটেন্ট অর্গানাইজেশনকে সেখানে ট্রেন করা যাবে এবং সেখানে এমনভাবে তাদেরকে ইউটিলাইজ করা যাবে, কিছুটা বলতে পারেন ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্সের মতো, তাদেরকে বিভিন্ন রকম ফ্রিল্যান্স প্রজেক্টে ইউজ করে হাত পাকানো যাবে। পাকিস্তানের মতো জঙ্গিগিরিকেও পেশা হিসেবে নিচ্ছে বাংলাদেশের জামাতিরা। সম্প্রতি তেহরিকি তালিবান পাকিস্তান জঙ্গি গোষ্ঠীতে গিয়ে 2 বাংলাদেশি, রতন ঢালি আর ফয়জাল হোসেন মারা গিয়েছে বলে খবর। ফলে পাকিস্তানের হাওয়া যে ভালো রকমই বাংলাদেশের গায়ে লেগেছে তা স্পষ্ট। এই অবস্থায় বাংলাদেশের কতজন যে আফ্রিকার জঙ্গি ঘাঁটিতে গিয়ে জঙ্গিগিরির প্রশিক্ষণ নিচ্ছে তা নিয়েও বাড়ছে উদ্বেগ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তবে এই গোটা বিষয় কিন্তু ভারতেরও নজর রয়েছে। কদিন আগেই সুদান নিয়ে শো করেছিলাম স্পেশাল 24-এ। ভারতের ওড়িশার বাসিন্দা আদর্শ বেহেরাকে অপহরণ করেছিল সেখানকার RSF জঙ্গিরা। ফলে আফ্রিকা পাল্টাচ্ছে, ভারতেরও নজর রয়েছে। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশকে সতর্ক করে দিচ্ছেন, যদি কোনো রকমভাবে ভারতের ওপর আঁচ আসে, পাকিস্তানের আগে মানচিত্র থেকে হাওয়া হয়ে যাবে বাংলাদেশ। ভারতবর্ষ এবং ভারতবর্ষের আশেপাশে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ঘটনা বা দুর্ঘটনা ঘটানোর জন্য ব্যবহার করা হবে। এই ধরনের প্রসিডিওরকে অনেক দিন ধরেই বিভিন্ন ডিপ স্টেট অর্গানাইজেশন, বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশন, বিভিন্ন ব্ল্যাকলিস্টেড গভর্নমেন্ট প্র্যাকটিস করে। এটা নতুন কিছু নয় এবং এই জিনিসগুলোর উপরে বহু রকমের নজরদারি চলে। সুতরাং এই পদ্ধতিগুলো ব্যবহার করে যদি কোনোভাবে ভারতবর্ষকে আঘাতগ্রস্ত করতে যায় ইন নন কনভেনশনাল ফরম্যাট, তাহলে ভারতবর্ষ কিভাবে রিটালিয়েট করবে তার একটা আভাস ভারতবর্ষ অপারেশন সিন্দুরে দিয়েছিল। আবার যদি সেরকম কোনো ঘটনা ঘটায়, পাকিস্তান যত না ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, কারণ তারা আয়তনে ভীষণ ছোট এবং 3 দিক দিয়ে ভারত দ্বারা ঘিরে আছে। এই কথাগুলো যদি তারা ভুলে গিয়ে না থাকে, এখনই শুধরে যাক এবং পলিটিক্যাল সলিউশনের দিকে যাক। আদারওয়াইজ বাংলাদেশ শুধু মানচিত্র থেকে সরে যাবে তাই নয়, বাংলাদেশের ইতিহাসের কাছে, বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ নামটা উচ্চারণ করার জন্য কোনো ভূখণ্ড আর বেঁচে থাকে। কদিন আগে জাকির নায়েককে নিয়ে খুব হইচই শুরু করেছিল বাংলাদেশ। জাকির নায়েকের আসার কথা ছিল, ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে জাকির নায়েক যদি আসে ভারতে সে ওয়ান্টেড, ভারতের হাতে তাকে তুলে দিতে হবে। এবং তারপরেই হাওয়া ঘুরে গেল, জাকির নায়েকের আর বাংলাদেশে আসা হলো না। বাংলাদেশ ঠাড়ে ঠোড়ে বুঝতে পারছে যেভাবে যে খেলায় তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল, মুক্তিযোদ্ধাদের অপমান করে তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল, সংখ্যালঘুদের উৎপীড়ন করে তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল, বুদ্ধিজীবীদের কোতল করে তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল, সেইটা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। বাংলাদেশের মানুষের মধ্য থেকে প্রতিরোধ গড়ে উঠছে। বিএনপির মতো মেন স্ট্রিম পলিটিশিয়ান যারা রয়েছেন, যারা রাজনৈতিক দল রয়েছে, তাদের
তাদের তরফ থেকে প্রতিরোধ করা হচ্ছে ফেব্রুয়ারিতে ভোট করতে হবে, যদি না হয় আবার নতুন করে অস্থিরতা, আবার নতুন করে অশান্তি। এই অবস্থায় আর একটা অশান্তির ফ্রন্ট খুলে পাকিস্তান যেরকম ভারত বিদ্বেষের নুলো ঝুলিয়ে ক্ষমতায় টিকে থাকে, বাংলাদেশও সেই একই কাজ করতে চাইছে। কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে, পাকিস্তানের মাথার ওপরে না হয় আমেরিকা রয়েছে, না হয় মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলোর পয়সা কড়ি খাটে, বাংলাদেশকে দেখবে কে? তিন দিক ঘেরা ভারত। তাই আগে ভাগে সতর্ক হওয়া ভালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।